এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। সারা জনম তোমার লাগি প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। যা পেয়েছি যা হয়েছি যা কিছু মোর আশা, না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা। মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে, জীবন বধূ হবে তোমার নিত্য অনুগতা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। গীতাঞ্জলির কবিতা দিয়ে শুরু হচ্ছে সৌমিত্র বসুর আজকের শরণাগত 92.7 বিগ এফএম এ। এখন আপনাদের শোনাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে মঙ্গলবার 21শে ভাদ্র 1428, ইংরেজির 7ই সেপ্টেম্বর 2021, তিথি শ্রাবণ কৃষ্ণপক্ষ অমাবস্যা, প্রাতঃ 6:22 পরে প্রতিপদ, নক্ষত্র পূর্ব ফল্গুনী, সূর্যোদয়ের সময় ভোর 5:24 হয়ে 23 সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:45 হয়ে 2 আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 10:50 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আজকের দিনেই আবির্ভূত হয়েছিলেন শ্রী শরৎচন্দ্র বসু। তার জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দে আজকের তারিখে। মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের আবির্ভাব দিবস আজকে 1887 খ্রিস্টাব্দের আজকের তারিখে। আদি ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য রাজনারায়ণ বসুর আবির্ভাব দিবস আজকে। তার জন্ম হয় 1826 খ্রিস্টাব্দে। মাতৃকাশ্রম প্রণব সংঘের অধিষ্ঠাত্রী দেবী শক্তিমাতার আবির্ভাব তিথি আজকে। 1920 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1934 খ্রিস্টাব্দে আজকের তারিখে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে, সেটা আপনারা জানেন। আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র পাতায় উপস্থিত থাকে সশরীরে আপনাদের সঙ্গে গল্প করার জন্য। তাহলে এইবারে একটু গান শুনবো, গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পরে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা বলবার জন্য। এই পর্যায়ে আপনাদের জানাবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কুরুক্ষেত্র যুদ্ধে অশ্বত্থামা কিভাবে যুদ্ধ করেছেন, কার কার সঙ্গে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে তার জয়লাভ, তার পরাজয়, এই সমস্ত নিয়ে খুব ছোট্ট করে সামান্য 2-4টে কথায় আপনাদের একটু বলবার চেষ্টা করব। এবং তারপরে বলবো তার পিতা দ্রোণাচার্যের শেষ উপদেশের কথা। এরপর প্রণমী তোমারে, টম আর এডিথ, এই দুজন, তারা স্বামী বিবেকানন্দকে দেখেছেন, তার সংস্পর্শে এসেছেন। তারা কিভাবে দেখেছেন স্বামীজিকে সেই কথা জানা যাবে প্রণমী তোমারে এই পর্যায়ে। এরপরে আমরা যাব হে মহাজীবন। হে মহাজীবনে নতুন একজনের কথা, তার নাম তো বলবো না এখন, কিন্তু তিনি খুব বড় মাপের একজন মানুষ, তার সম্পর্কে বলবো। তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর দেব এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি মুম্বাইতে, মুম্বাইয়ের মন্দির দেখে বেড়াচ্ছি, সেই মুম্বাইয়ের মন্দিরের কথা।
শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ শরণাগত শুনছেন আপনারা। পুরাণ চিরন্তনে অশ্বত্থামার কাহিনী। আপনাদের বলছিলাম কুরুক্ষেত্র যুদ্ধের কথা। যুদ্ধের 10ম দিন। শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ছুটে যাচ্ছেন পিতামহ ভীষ্মকে বধ করবার জন্য। কেন শিখণ্ডীকে সামনে রেখে? কেন সে কথা বলতে গেলে তো পুরো শিখণ্ডীর গল্পটা বলতে হবে, তাহলে অশ্বত্থামা আবার আবছা হয়ে যাবে না। কাজেই সে প্রসঙ্গ এখন থাক। পরে শিখণ্ডীকে নিয়ে একটা অনুষ্ঠান করব পুরাণ চিরন্তনে, তখন এই ঘটনাটার সঙ্গে মিলিয়ে নেবেন। কেমন? একটা কথা শুধু বলে রাখি, ভীষ্ম কিছুতেই শিখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, তাই তাকে সামনে রাখার ব্যবস্থা। যাই হোক, অর্জুনের হাত থেকে ভীষ্মকে রক্ষা করতে হবে। দ্রোণ তার ছেলেকে ছুটে যেতে বললেন। আর কি বললেন? মনে রেখো, এই কৌরবরা তোমায় থালায় ভাত দেয়, তাদের দেওয়া অন্নে তুমি প্রতিপালিত। তাই আজ কৌরবদের রক্ষা করবার জন্য বীরের মতো স্বর্গলাভ কামনা করে ঝাঁপিয়ে পড়ো। ইয়া হি স্বর্গং পুরস্কৃত্যা। তার মানেটা কি? সহজ মানে, অন্নদাতাকে রক্ষা করবার জন্য তুমি প্রাণ দাও এই যুদ্ধে, তাতে তোমার যশ হবে, সেটাই তোমার পুরস্কার। আর দ্রোণাচার্য অশ্বত্থামার পিতা তাই চাইছেন, ছেলের মৃত্যু। এরপরে বলি সেই লজ্জার ঘটনার কথা। লজ্জার ঘটনা বলছি কেন, যে সাহেবরা একটা কথা বলে, প্রেমে আর যুদ্ধে অন্যায় বলে কিছু হয় না। তো অন্তত যুদ্ধের বেলায় এই যে অন্যায় বলে কিছু হয় না, এর অসাধারণ সমস্ত উদাহরণ মহাভারত জুড়ে ছড়িয়ে আছে। তার মধ্যে একটা আপনারা সবাই জানেন, অভিমন্যু বধ। সপ্তরথী মিলে ঘিরে ধরে খুঁচিয়ে খুঁচিয়ে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলা। তাদের মধ্যে তো এই অশ্বত্থামাও ছিলেন। তবে তিনি লড়াইয়ে খুব কিছু সুবিধে করতে পারেননি, বরং অভিমন্যুর হাতে বেশ কিছুটা চোট পেয়েছিলেন। না, যুদ্ধের বিস্তারিত বিবরণ দেব না, শুধু দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। মানে অশ্বত্থামার ক্ষেত্রে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। এক, দ্রোণ যখন বুঝতে পারলেন তিনি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছেন আর বেঁচে ফেরবার কোনো উপায় নেই, তখন তিনি দুর্যোধনের মারফত অশ্বত্থামাকে একটা উপদেশ দিয়েছিলেন। তিনি দুর্যোধনকে বলেছিলেন, তুমি আমার পুত্রকে গিয়ে বলো এই তার পিতার তার প্রতি শেষ উপদেশ। উপদেশটা কি? আমি সারা জীবন তাকে যে উপদেশ দিয়ে এসেছি তা যেন সে পালন করে। দয়া, ইন্দ্রিয় দমন, সত্য আর সরলতায় স্থিত থাকে। আর বারবার তাকে এই কথাটা বলো, সে যেন ধর্ম অনুসারে কাজ করে, ব্রাহ্মণদের অপ্রিয় আচরণ না করে। প্রশ্ন হলো, দ্রোণ যাবার আগে শেষ উপদেশটা দিয়ে গেলেন কেন? তিনি কি বুঝতে পেরেছিলেন তার প্রিয় পুত্র একদিন এমন সব অধর্মের কাজ করবে যাতে মানুষ তার কথা ভাবলে ভয়ে শিউরে ওঠে? সেই শেষে যেতে এখনো দেরি আছে, তাই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শেষ করে আমরা এবার প্রবেশ করব প্রণমী তোমারে এই পর্যায়ে গানের পর। আর বিরজা 92.7 বিগ এফএম এর শরণাগত শুনছেন এবার প্রণমী তোমারে। তাদের কথা শুনি আমরা। এই অজয় আর বিরজা বা টম আর এডিথ বলেছেন ইডা অ্যান্সেল, তার বন্ধু এই টম আর এডিথ। তাহলে ভালোই হলো, ইডার কথার সঙ্গে মিলে গেল তার আর দুজন বন্ধুর কথা, তাদের অভিজ্ঞতা স্বামীজি সম্পর্কে। প্রথম স্বামীজির বক্তৃতা শোনেন টম। শুনে তো তিনি যাকে বলে এবারে অভিভূত। বাড়ি ফিরে গিয়ে স্ত্রী এডিথকে বলছেন যে, এডিথ, আজকে আমি এমন একজনকে দেখে এলাম যিনি মানুষ নন, যিনি দেবতা দেবতা দেবতা। তিনি যা বললেন তা একেবারে বর্ণে বর্ণে সত্য। তো এডিথ তো স্বামীর হাবভাব দেখে একেবারে অবাক। এমনটা তো কখনো করেন না তার কর্তা। বললেন, তুমি এমন কি দেখে এলে যে এইরকম করছো? টম বললেন, বেশ, তোমাকে নিয়ে যাব তার কথা শুনবার জন্য।
টম এত ভক্ত হয়ে পড়লেন যে তিনি নিজে থেকেই একটা কাজ নিলেন। স্বামীজি যে সমস্ত বক্তৃতাগুলো দিতেন সেইগুলো ওই শর্ট হ্যান্ডে লিখে রাখতেন তিনি। তারপর কি হলো, এডিথের সঙ্গে স্বামীজির সম্পর্ক তৈরির প্রথম ধাপ বলবো, গান শুনে নি, তারপর শুনছেন 92.7 বিগ এফএম শরণাগত। তো খুব ভক্ত হয়ে গেছেন স্বামীজির। তিনি বক্তৃতার সময় নানান রকম কাজ করেন। এদিকে এডিথ তো গেছেন স্বামীজির বক্তৃতা শুনতে। ওখানে নিয়মটা হচ্ছে যে বক্তৃতা দেবার পরে শ্রোতারা যে যেমন মনে করেন টাকা পয়সা সব একটা জায়গায় রেখে দিয়ে যান। বক্তৃতা শেষ হয়েছে, টম বসে বসে কত টাকা হয়েছে তা গুনছেন। এমন সময় এডিথ এসেছেন ভেতরে। এই প্রথম স্বামীজির বক্তৃতা শুনেছেন তিনি। আর এর মধ্যে তো আপনারা জেনে গেছেন স্বামীজির বক্তৃতা যারা প্রথমবার শোনেন তাদের কি দশা হয়। যাকে একবারে সম্মোহিত হয়ে যাওয়া বলে, সেই রকমটা হয়েছে। তো টম টাকা গুনছেন আর এডিথ দরজার সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছেন। হঠাৎ ভেতর থেকে একটা গম্ভীর গলার ডাক শোনা গেল, মাদাম একটু এদিকে আসুন। এডিথ তাকিয়ে দেখলেন সেই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাকে কাছে আসতে বলছেন। এডিথ সামনে গিয়ে দাঁড়ালেন। তার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। এতক্ষণ ধরে যিনি একেবারে আক্ষরিক অর্থে তাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন, তিনি তাকে ডাকছেন। কথা বলতে পারছিলেন না এডিথ। স্বামীজি তাকে বললেন, যদি আপনি আমার সঙ্গে একান্তে দেখা করতে চান তাহলে আমার ফ্ল্যাটে চলে আসুন। ওখানে দেখা করলে আপনাকে কোনো দক্ষিণা দিতে হবে না। এ তো আশাতীত সৌভাগ্য। তো ঠিক হলো, পরদিন সকাল 9টার সময় এডিথ স্বামীজির কাছে যাবেন। গেলেন, একটু বসতে হলো। কিছুক্ষণ পরে স্বামীজি স্তোত্র আবৃত্তি করতে করতে ঘরে ঢুকলেন। তারপর শুধু বললেন, বসুন মাদাম। এডিথ তো কোনো কথাই বলতে পারছেন না, শুধু অঝরে কাঁদছেন। স্বামীজি সারাক্ষণ তাকিয়ে থাকলেন তার মুখের দিকে, কাঁদতে দিলেন। কাঁদছিলেন কেন? আসলে আমাদের মনের মধ্যে না অনেক লুকোনো ব্যথা থাকে, আমরা হয়তো তা টেরও পাই না। অনেক 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 অসম্পূর্ণতার ব্যথা, অনেক কিছু যেখানে যেতে চাই, যেখানে যাবার শক্তি আছে বলে বুঝতে পারি কিন্তু যেতে পারি না, তার জন্য ব্যথা। এ কোনো জাগতিক কারণে না পাওয়ার ব্যথা নয়, একে বলতে পারি খুব বড় রকমের কোনো বিরহ। ঈশ্বরের সঙ্গে মিলতে না পারার যে বিরহ প্রত্যেকটি মানুষের মনের মধ্যে আছে, যাকে আমরা ভুলে থাকি। আর যিনি বিরাট, তার সামনে দাঁড়ালে সেই বিরহের কষ্ট টের পাওয়া যায়। স্বামীজি এডিথকে দেখে কি বুঝলেন আমি জানি না, তবে তাকে কাঁদতে দিলেন। তারপরে বললেন, আপনি আগামীকাল ঠিক এই সময় আসুন। সেই শুরু হলো এডিথের স্বামীজির কাছে নিয়মিত যাওয়া। স্বামীজি তাকে ধর্মোপদেশ দিতেন, কিন্তু শুধু তাই নয়, কিছু প্রাণায়ামের পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। তারপর বলেছিলেন যে আমি সামনে না থাকলে কিন্তু এগুলো করবেন না। শেষ হল প্রণমী তোমারে, এরপর হে মহাজীবন। শুনছেন 92.7 বিগ এফএম। চলছে শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। মজার ব্যাপার হচ্ছে 92.7 বিগ এফএম এ আজকে শরণাগততে মজার মানে খুব হো হো করে হেসে ফেলবার মতো মজার নয়। আচ্ছা, রবিবার 5 তারিখে গেছে শিক্ষক দিবস। তো আমরা এই শরণাগত অনুষ্ঠানে সেই দিনটি পালন করেছি পরের দিন, সোমবার 6 তারিখ। আর আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি তার নিজেকে দিয়ে প্রমাণ করেছিলেন একজন সত্যিকারের শিক্ষক কি করতে পারেন, কতটা করতে পারেন। মেদিনীপুর জেলা স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন তিনি। অন্য জায়গায় আরো বেশি মাইনের চাকরি পেয়েছেন, কিন্তু না, এই স্কুল ছেড়ে আমি কোথাও যাব না। তিনি কি করেছেন? ছাত্রদের পড়িয়েছেন, তাদের জীবনকে গড়ে দিয়েছেন,
তাদের ভালোবেসেছেন, যা কিছু শাসন তার মধ্যে নিজের সেই ভালোবাসাকে মিশিয়ে দিয়েছেন। মানে সরকারি যে এডুকেশন কাউন্সিল তারাও স্বীকার করেছে যে এই মানুষটি জেলা স্কুলে দায়িত্ব নেবার পর থেকে গোটা মেদিনীপুরে ছাত্রদের প্রচুর উন্নতি হয়েছে। বলবো মানুষটির কথা তো আরো বলবো, নিশ্চয়ই বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। আচ্ছা, যদি জানতে চাই যে কি কি করেছিলেন তিনি, যার সম্পর্কে এত সব ভালো ভালো কথা শুনছি আমরা, বলছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মেদিনীপুরে গিয়ে ওখানকার স্কুলের হেডমাস্টার মশাই হওয়ার পর তিনি একটা বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন। বিতর্ক সভা মানে ছাত্ররা সেখানে নিজেদের মত তৈরি করবে, তারপর সভায় দাঁড়িয়ে যুক্তি দিয়ে তাকে প্রতিষ্ঠিত করবে। কেবলমাত্র পড়ার বই নয়, না পড়ার বই তো পড়তেই হবে, কিন্তু বাইরের বইও পড়ো, তাতে মন, অনুভূতি, জ্ঞান সব সবল হবে। তো সে বই পাওয়া যাবে কোথায়? কেন? লাইব্রেরি তৈরি করা হবে। এসব তো গেল ছাত্রদের জন্য। ধরুন যারা চাষবাস করেন, শ্রমজীবী মানুষ সমস্ত, তারা কি লেখাপড়া করবে না? করবে, নিশ্চয়ই করবে। চালু করা হলো নাইট স্কুল। মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য চালু করলেন মেয়েদের স্কুল। মানেটা বুঝতে পারছেন তো? একজন শিক্ষক যে একটা সামাজিক আন্দোলন তৈরি করে দিতে পারেন, এই মানুষটিকে দেখে তা টের পাওয়া যায়। অথচ এই মানুষটি না কলেজের পড়া শেষ করতে পারেননি। সেটা অবশ্য তার শরীরটা একেবারেই ভালো ছিল না। তা নইলে তিনি হিন্দু কলেজের বেশ নামকরা ছাত্র, মধুসূদন দত্তের প্রিয় বন্ধু। তো পড়া তো ছাড়তে হলো শরীরের জন্য। এইবারে ব্রাহ্মদের সংগঠন তত্ত্ববোধিনী সভার জন্য তিনি উপনিষদের অনুবাদের কাজে হাত লাগালেন। কাজ করতে করতে ব্রাহ্মদের সঙ্গে মিশতে মিশতে তিনি নিজেও ব্রাহ্ম হয়ে গেলেন। যাই হোক, বুঝতেই পেরেছেন এই মানুষটি একেবারে যাকে বলে যথার্থ শিক্ষক। তিনি পড়েছেন হিন্দু কলেজে, কিন্তু মানুষটি বুঝতে পেরেছিলেন মাতৃভাষার চর্চা ছাড়া সাহিত্যের উন্নতি কিছুতেই সম্ভব নয়। একথা বেথুন সাহেবের মুখ থেকে শুনে মাতৃভাষায় সাহিত্য রচনা করতে শুরু করেন মধুসূদন দত্ত। সে তো বিখ্যাত গল্প, আপনারা সবাই জানেন। 19 শতকে যে হিন্দু মেলা স্থাপিত হয়েছিল, দেশীয়দের নিজস্ব মেলা, সেখানে তাদের নিজস্ব সাংস্কৃতিক নানান রকম চর্চা হবে, তার প্রধান উদ্যোক্তা ছিলেন এই মানুষটি। ন্যাশনাল স্কুল তৈরি করলেন, তার পেছনেও তিনি। সেখানে একদিকে যেমন কি করে সার্ভে করতে হবে, ইঞ্জিনিয়ারিং, তার নানান রকমের খুঁটিনাটি, তার পাশাপাশি ব্যায়াম, ঘোড়ায় চড়া, বন্দুক চালানো, এসব শেখানো হতো। তার কথা ছিল বাঙালি শুধু মাস্টারি, ওকালতি আর চাকরিতেই যদি আটকে থাকে, ব্যবসা বাণিজ্যের দিকে না যায়, তাহলে বাঙালির তো কোনো উন্নতি নেই। বাঙালিকে জাগিয়ে তোলবার জন্য বহু চেষ্টা করেছেন। তাদের মধ্যে সঞ্জীবনী সভার কথা রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে। ঠাকুরবাড়ির লোকেরা তাকে খুব ভালোবাসতেন। সবটা মিলিয়ে তাকে ঋষি বলা হতো, ঋষি রাজনারায়ণ। আগে হ্যাঁ, মানুষটি রাজনারায়ণ বসু। তার জন্ম হয়েছিল 1826 খ্রিস্টাব্দের আজকের তারিখে। প্রয়াত হন 19 সেপ্টেম্বর 1899। কেমন লাগলো এই মানুষটির কাহিনী? তাহলে আমরা চলে যাই পরের কথায়, অর্থাৎ চিঠিপত্রের উত্তরে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর ফিরে এলো সৌমিত্র বসু। এখন সে আপনাদের চিঠি পড়বে এবং সেই চিঠি পড়ার সূত্রে যদি তার মনের মধ্যে কোনো কথা জাগে তাহলে সেই কথাগুলো বলবে। প্রথম চিঠি পড়ছি। কয়েকদিন আগে মহাজীবনে শুনলাম রসিক শিবরাম চক্রবর্তীর কথা। এরকম সহজ সাধারণ মানুষটি থাকতেন ঠনঠনিয়া কালীবাড়ির নিকট মুক্তারাম বাবু স্ট্রিটে। কখনো মজা করে বলতেন, আমি মুক্তারামের শিবরাম। কতদিন দেখেছি ধুতি আর একটা সাধারণ জামা পরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন এই মানুষটি।
তার পানিং এর একটা ঘটনা বলি। তখন কলকাতায় সরকারি লাল রঙের বাস চলত। একটা বাস ছিল 2B রুটের, বাগবাজার থেকে বালিগঞ্জ। একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কোনো এক কারণে বাস কম, বাস স্ট্যান্ডে অনেক ভিড়। দেখলাম ভিড়ের মাঝে আমার পাশেই দাঁড়িয়ে শিবরাম চক্রবর্তী। দূরে একটা ভিড়ে ঠাসা লাল ডাবল ডেকার আসছে। এক ভদ্রলোক ওকে জিজ্ঞেস করলেন, কত নম্বর বাস আসছে? সহজ মানুষটির সহজ উত্তর, টু বি অর নট টু বি। একটা হ্যামলেট নাটকের ডায়ালগ আর বাস রুট দুটি ভিন্ন বাক্যের এমন রসালো পানিং করে উত্তর একমাত্র তিনিই করতে পারতেন। শিবরাম চক্রবর্তী সম্পর্কে এরকম অনেক মজার মজার সমস্ত গল্প টল্প আছে আর কি। পরের চিঠিটি লিখেছেন রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি থেকে। দাদা, প্রথমে আপনি আমার প্রণাম নেবেন। আপনার দিদির অনুরোধ শুনে আপনি যে মহাজীবন অনুষ্ঠান নতুন রূপে নিয়ে এসেছেন তা এক কথায় অসাধারণ। আপনার দিদিকে আমার প্রণাম ও ভালোবাসা জানাবেন এত সুন্দর পরামর্শ দেবার জন্য। সত্যি হে মহাজীবন অনুষ্ঠান থেকে আগের থেকে অনেক বেশি নতুন তথ্য জানতে পারছি ও আমার ছেলেদেরও বলতে পারছি আমার নতুন তথ্য। আপনার তথ্যের সূত্র ধরে আজ গান শুনতে পেলাম তারানাথ চক্রবর্তী, তারাপদ হবে নিশ্চয়ই। ভালো থাকবেন আপনিও শরণাগত পরিবারের সবাই। রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি। চিঠি পড়া শেষ হলো। এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি মুম্বাইতে। কথা বলছিলাম মিনি শবরীমালা মন্দির নিয়ে। মূল শবরীমালা মন্দির তো কেরালায়, মুম্বাইয়েরটাকে তাই ছোট বা মিনি আখ্যা দেওয়া হয়েছে। আয়াপ্পার মন্দির এটি। সেই আয়াপ্পা আমাদের অচেনা দেবতা, তো গতদিনে মোটামুটি তার একটা পরিচয় দেবার চেষ্টা করেছি। বলেছি আপনাদের যে এখানে একটা দেবীর মূর্তি ছিল, বড় মন্দির ছিল, সেটাই ছিল আসল বা অন্তত প্রধান। সেটাকে বিদেশিরা এসে ভেঙে দিয়ে যায়। মন্দিরের পুরোহিত ইত্যাদি যারা ছিলেন তাদের নির্মমভাবে হত্যা করে। সেই ভগ্নস্তূপের খানিক খানিক এখনো যে দেখতে পাওয়া যায় না এমনটা নয়। এখন অবশ্য এই মন্দিরে শুধু আয়াপ্পার পূজাই হয়। 1960 খ্রিস্টাব্দ নাগাদ ঠিক করা হলো এই মন্দিরকে শুদ্ধ করে তার পুরনো অবস্থানে ফিরিয়ে দেওয়া হবে। তার জন্য একটা কৃত্য পালন করা হয়, তাকে বলে আস্থা মঙ্গল প্রসন্ন। এসব কৃত্য, যাকে বলে রিচুয়াল, এ হলো মুখ্যত দক্ষিণ ভারতের ব্যাপার। ফিরে আসছি এই রিচুয়ালের ব্যবহার নিয়ে কথা বলবো বলে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি মুম্বাইয়ের যে মন্দিরে যাব আমরা তার অল্প স্বল্প আভাস। শবরীমালা মন্দিরকে অবলম্বন করে তো এই ব্যাপারটা কিরকম জানতে কৌতূহল হচ্ছে, তাহলে আমার বোধ বুদ্ধি মতো একটু বলি। প্রথমে একজন বিখ্যাত জ্যোতিষীকে ডেকে নিয়ে আসা হয়, তিনি এই ব্রত বলুন পুজো বলুন সেটা করাবেন না। পুজোর মধ্যে নানান রকম সব জটিল ব্যাপার ট্যাপার রয়েছে, তো নানা ধরনের আচার রয়েছে, সেসব আমি ঠিক বলে আপনাদের বোঝাতে পারবো না। অনেক সব গণনা ইত্যাদির ব্যাপার আছে এর মধ্যে। তো যাই হোক, যেটা বলছিলাম, বেশ লম্বা একটা প্রথা পালন এই ব্যাপারটা, 2 দিন 3 দিন তো লেগেই যায়। যাই হোক, এসব নিয়ম নীতি পালন করার পরে মন্দির কর্তৃপক্ষ 1980 খ্রিস্টাব্দে তন্ত্রবিধি আর অন্য সব নিয়ম কানুন অনুসারে মন্দির নির্মাণের কাজ শুরু করে দিলেন। এই নতুন মন্দিরে আয়াপ্পা তো রইলেনই, তার সঙ্গে সঙ্গে তৈরি হলো দেবী ভুবনেশ্বরী আর গণেশের মন্দির। মাঝখানে আয়াপ্পা থাকবেন, তার বাঁ দিকে দেবী ভুবনেশ্বরী আর ডান দিকে থাকবেন গণেশ। সর্প প্রভু, মানে আমাদের ভাষায় নাগ দেবতা, সাপেদের দেবতাকে রাখা হলো উত্তর দিকে। এই সময়টা করা হলো দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালার যে প্রাচীন পুঁথি তার গ্রহ নক্ষত্র মেনে,
বিখ্যাত বৈদিক আচার্যকে দিয়ে। এত সব কথা আপনাদের বললাম তার কারণ দুটো কথা মনে রাখতে হবে। এই মন্দিরের সঙ্গে বহু ধার্মিক মানুষের খুব গভীর আবেগ জড়িয়ে আছে। আর দক্ষিণ ভারতীয় যে পুজোর পদ্ধতি, এই মন্দির সেই মতো চলে। মুম্বাইয়ের মন্দির হলে কি হবে, মনে প্রাণে সে দক্ষিণ ভারতীয়। আগেই বলেছি পাহাড় বা বলা উচিত টিলার উপর এই মন্দির। 108টা সিঁড়ি ভেঙে উঠতে হবে মন্দিরে। প্রতি বছর অজস্র ভক্ত আসেন দেব দর্শন করতে। মুম্বাইয়ের খুব প্রাচীন এবং খুব জনপ্রিয় এই মিনি শবরীমালা মন্দির। আরো দু একটা জরুরি কথা বলে নিই এই মন্দির সম্পর্কে। সারা বছর ধরে এখানে পুজো হয়। এমনিতে আমাদের চেনা জানা যে সমস্ত পুজো আছে সেসব তো হয়ই, তার বাইরেও হয় নানান ধরনের পুজো, যেমন ধরুন উষা পুজো, উচ্চা পুজো, আত্মজা পুজো, এই ধরনের সব পুজো হয়। তার সময় নির্দিষ্ট করে দেওয়া আছে, বার নির্দিষ্ট করে দেওয়া আছে। প্রতি মাসের অশ্লেষা নক্ষত্রে নুরাম পালুং নামে একটা বিশেষ ধরনের আচার পালন করা হয়। সেখানে নাগ দেবতাকে ঘি, দুধ, নারকোলের জল আরো সব নানা কিছু দিয়ে আরাধনা করা হয়। বহু মানুষ আসেন সেই পুজোয়, এবারে ভিড়ে ভিড়াক্কার হয়ে যায়। তার বাইরে নানা ধরনের উৎসবও তো হয় এই মন্দিরে। কিন্তু মন্দিরের কথা আপাতত এই পর্যন্তই রাখতে হবে, তারপরে আর যেতে পারবো না, কেননা শরণাগত এবার শেষ করতে হবে। প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের যে পাতাটি তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র।